নোবেল শান্তি পুরস্কার জয়ী নার্গিস মোহাম্মদীকে গ্রেফতার করেছে ইরান। গভীর উদ্বেগ নোবেল কমিটির নিঃশর্ত মুক্তির দাবি। যৌন অপরাধী অ্যাপস্টিনের সঙ্গে ট্রাম্প, ক্লিন্টন সহ আরও বেশ কিছু প্রভাবশালী ব্যক্তির ছবি প্রকাশ কে তুলেছে পরিষ্কার হয়নি। সীমান্ত এলাকায় হামলা বন্ধে রাজি থাইল্যান্ড ও কম্বোডিয়া। শুক্রবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর। এবং অস্ট্রেলিয়ার 16 বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করে নতুন আইন। 24 ঘন্টার মধ্যেই পুরনো প্ল্যাটফর্মে কিশোর কিশোরীরা। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভি নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে রয়েছে আমি মীরা ফেরদৌস। নোবেল শান্তি পুরস্কার জয়ী ও নারী অধিকার কর্মী নার্গিস মোহাম্মদীকে গ্রেফতার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। এমনটাই জানিয়েছে তার প্রতিষ্ঠিত নার্গিস ফাউন্ডেশন। 53 বছর বয়সী নার্গিস মোহাম্মদীকে ইরানের পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে গ্রেফতার করা হয়। এ সময় তার সঙ্গে আরও কয়েকজন অধিকার কর্মীকেও আটক করা হয়েছে। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে নোবেল কমিটি। নার্গিসের নিঃশর্ত মুক্তি দাবি জানিয়েছেন তারা। তবে এই বিষয়ে এখন পর্যন্ত ইরান সরকার কোনো মন্তব্য করেনি। 2023 সালে ইরানের নারীদের নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন ও মানবাধিকার প্রতিষ্ঠায় ভূমিকার জন্য নোবেল শান্তি পুরস্কার পান এই অধিকার কর্মী। ভারতীয় মহাসাগরে চীন থেকে ইরানগামী একটি জাহাজে বিশেষ অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। অভিযানটি পরিচালনা করেছে দেশটির সেনাবাহিনীর স্পেশাল অপারেশন ফোর্স। শুক্রবার এক প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করেছে মার্কিন দৈনিক দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। জাহাজটিতে প্রচলিত সমরাস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী ও উপকরণের চালান ছিল। পরে অভিযান চলাকালে সেই চালান সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে মার্কিন বাহিনী। চালান ধ্বংসের পর জাহাজটিকে এগিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এ সময় বেশ কয়েক ঘন্টা জাহাজটিতে অবস্থান করেছেন স্পেশাল অপারেশন ফোর্সের সেনারা। পরে শ্রীলঙ্কার উপকূলের কাছে আসার পর মার্কিন সেনারা জাহাজটি ত্যাগ করে নিজেদের যুদ্ধজাহাজে ওঠেন। ওমান উপসাগরে অবৈধ জ্বালানি বহনের অভিযোগে একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে ইরান। শনিবার ভোরে ইরানি গণমাধ্যমের বরাতে এই তথ্য জানায় ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু। জাহাজটিতে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মোট 18 জন ক্রু সদস্য ছিলেন বলে জানা যায়। বিস্তারিত আরাফাত ইয়াসারের রিপোর্টে। উপসাগরীয় অঞ্চলে আবারও অবৈধ জ্বালানি পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ইরান। ওমান সাগরের উপকূলে চালানো এই অভিযানে একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করা হয়। ইরানি কর্মকর্তাদের দাবি, জাহাজটিতে বিপুল পরিমাণ চোরাচালান করা ডিজেল জ্বালানি বহন করা হচ্ছিল। হরমুজগান প্রদেশের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ইরানি সংবাদ মাধ্যম জানায়, আটক জাহাজটি তার সব নেভিগেশন ব্যবস্থা বন্ধ করে রেখেছিল। অভিযানের সময় জাহাজটিতে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মোট 18 জন ক্রু সদস্য উপস্থিত ছিলেন। তবে জাহাজটির মালিকানা কিংবা গন্তব্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। ইরান দীর্ঘদিন ধরেই উপসাগরীয় অঞ্চলে অবৈধ জ্বালানি পরিবহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। দেশটির দাবি, ইরানে জ্বালানির খুচরা মূল্য বিশ্বে তুলনামূলকভাবে কম হওয়ায় চোরাচালানের মাধ্যমে অন্যান্য দেশে পাচার করা হয়। ফলে রাষ্ট্রীয় ক্ষতি রোধে নিয়মিতভাবে এই ধরনের জাহাজ জব্দ করা হচ্ছে। গত মাসেও উপসাগরীয় জলসীমায় অননুমোদিত কার্গো বহনের অভিযোগে একটি তেলবাহী জাহাজ আটক করেছিল ইরান। সে সময় দেশটি স্পষ্ট করে জানায়, এটি কোনো দেশের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নয়। সর্বশেষ এই ট্যাঙ্কার জব্দের ঘটনা এমন এক সময় ঘটল যখন এর মাত্র 2 দিন আগেই ভেনেজুয়েলার উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজ জব্দ করে। ওয়াশিংটনের দাবি অনুযায়ী ওই জাহাজের ক্যাপ্টেন ভেনেজুয়েলা ও ইরান থেকে তেল পরিবহন করছিলেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র 2022 সালে ভেনেজুয়েলার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। মার্কিন ট্রেজারি বিভাগের অভিযোগ, ভেনেজুয়েলার সঙ্গে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC ও লেবানন ভিত্তিক সংগঠন হিজবুল্লাহর যোগাযোগ রয়েছে। এই প্রেক্ষাপটে ইরান ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক জাহাজ জব্দের ঘটনাগুলো নতুন করে আন্তর্জাতিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। আরাফাত ইয়াসার, RTV। ফিলিস্তিনের গাজা উপত্যকায় বায়রন ঝড় আঘাত হেনেছে। ঝড়ে মারা গেছে শিশুসহ অন্তত 14 ফিলিস্তিনি। ধসে পড়েছে অনেক বাড়ি ঘর ও দেয়াল। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকশো অস্থায়ী তাঁবু। পর্যাপ্ত পোশাক ও জ্বালানির অভাবে মানবেতর জীবনযাপন করছে হাজারো বাসিন্দা।
বিস্তারিত আরাফাত ইয়াসারের রিপোর্টে। ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা উপত্যকায় এবার তাণ্ডব চালিয়েছে বায়রন নামক ভয়াবহ ঝড়। এই ঝড়ের কবলে উপত্যকাটির বাস্তুচ্যুত বাসিন্দারা আগে থেকেই সংকটে ছিল। এখন এই দুর্যোগ নতুন করে বিপর্যয় ডেকে এনেছে বলে জানিয়েছে গাজার স্বরাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়। ভয়াবহ এই ঝড়ে এখন পর্যন্ত অন্তত 14 ফিলিস্তিনি নিহত হয়েছে। ঘরবাড়ি ধসে দিশেহারা শত শত মানুষ, ভেঙে পড়েছে বিভিন্ন দেয়াল। অস্থায়ী তাঁবুগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শুক্রবার ভোরে উত্তর গাজার বীর আন নাজা এলাকায় বাস্তুচ্যুতদের আশ্রয় দেয়া একটি বাড়ি ঝড়ের তাণ্ডবে ধসে পড়ে। এতে 5 জনের মৃত্যু হয়। একই দিন ভোরে গাজা সিটির রেমাল এলাকায় একটি দেয়াল ভেঙে তাঁবুর ওপর পড়ে আরও 2 জন নিহত হন। পর্যাপ্ত পোশাক, জ্বালানি বা টিকে থাকার মতো কোনো সুরক্ষা সরঞ্জাম ছাড়া বিপর্যয়ের মুখে পড়েছে কয়েক হাজার পরিবার। ঝড়ের কারণে 761টি আশ্রয় কেন্দ্রে থাকা প্রায় 8,50,000 মানুষ ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম। এদিকে জাতিসংঘের হিসাবে উপত্যকাটির প্রায় 8 লাখ মানুষ প্রবল ঝুঁকিতে রয়েছে। এমনকি সেখানে দুর্যোগ মোকাবেলার মতো কোনো অবকাঠামো নেই বলে জানিয়েছে সংস্থাটি। অন্যদিকে শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে বিপুল ভোটে গাজায় ইসরায়েলকে সাহায্যের অনুমতি দেওয়ার দাবিতে প্রস্তাব গৃহীত হয়েছে। ইসরায়েলি অবরোধ, যুদ্ধের ক্ষতি আর ভয়াবহ দুর্যোগ সব মিলিয়ে গাজায় মানবিক সংকট এখন চরমে পৌঁছেছে বলে মন্তব্য করেছে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংগঠন। আরাফাত ইয়াসার, RTV। যৌন অপরাধী অ্যাপস্টিনের সঙ্গে ট্রাম্প, বিল ক্লিন্টন সহ আরও বেশ কিছু প্রভাবশালী ব্যক্তির ছবি প্রকাশ পেয়েছে। শুক্রবার মার্কিন প্রতিনিধি পরিষদের হাউস ওভারসাইট কমিটির ডেমোক্র্যাট সদস্যরা জেফ্রি অ্যাপস্টিনের প্রকাশ করা এই ছবিগুলো সবার সামনে আনেন। ছবিগুলোতে কুখ্যাত যৌন পাচারকারী অ্যাপস্টিনের সঙ্গে ট্রাম্প, বিল ক্লিন্টন, ঘিসলাইন ম্যাক্সওয়েল, বিল গেটস, এমনকি ব্রিটিশ রাজপরিবারের সাবেক প্রিন্স অ্যান্ড্রিকেও দেখা যাচ্ছে। প্রকাশিত কোনো ছবিতে যৌন অসদাচরণ বা অপ্রাপ্তবয়স্ক কোনো মেয়েকে দেখা যায়নি। এছাড়া ছবিগুলো কখন, কোথায় বা কে তুলেছে তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি। কর্মসংস্থান বাড়াতে আবারও নীতি সুদ হার কমালো মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। এ নিয়ে চলতি বছরে 3 বার এ হার কমানো হলো। ফলে বাজার সংশ্লিষ্ট ব্যক্তি ও বিনিয়োগকারীরা এতদিন যে ধারণা করছিলেন তা সত্য প্রমাণিত হলো বলে মন্তব্য করেছেন সমালোচকেরা। আরও জানাচ্ছেন ইমরুল হাসান। সম্প্রতি মার্কিন ফেডারেল রিজার্ভের মুদ্রানীতি কমিটির বৈঠকে 0.25% হারে নীতি সুদহার কমানোর সিদ্ধান্ত হয়। যুক্তরাষ্ট্রের নীতি সুদহার এখন 3.50% থেকে 3.75% মধ্যে। ফলে যুক্তরাষ্ট্রের নীতি সুদহার এখন 3 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকেরা। তবে সমালোচকেরা বলছেন, ফেডের নীতি সুধারের প্রভাব কেবল যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বিশ্ব অর্থনীতিতে তার প্রভাব রয়েছে। সে কারণে সারা বিশ্বের বিনিয়োগকারীরা ফেডের দিকে তাকিয়ে থাকেন। পরিসংখ্যান বলছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের কর্মসংস্থানের গতি কমে গেছে, সে সঙ্গে মূল্যস্ফীতিও ঊর্ধ্বমুখী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির প্রভাব মার্কিন ভোক্তাদের জীবনে পড়তে শুরু করেছে। ফেডারেল রিজার্ভ কিভাবে এই দ্বিমুখী বাস্তবতা মোকাবেলা করবে তা নিয়ে দ্বিমত আছে বলে মনে করেন বাজার বিশ্লেষকেরা। যদিও ফেড এ বিষয়ে একমত হতে পারেনি। এর মধ্যেও তারা জানিয়েছে, আগামী বছর একবার নীতি সুদহার কমানো হতে পারে, যদিও বিষয়টি নির্ভর করবে অর্থনৈতিক তথ্যউপাত্তের ওপর। চলতি বছর যে 3 বার নীতি সুদহার কমানো হলো, মার্কিন অর্থনীতিতে তার কী প্রভাব পড়ল ফেড তা খতিয়ে দেখবে, এমনটি বলেছেন সংস্থাটির চেয়ারম্যান জেরোম পাওয়েল। আগামী জানুয়ারিতে আবারও ফেডের মুদ্রানীতি কমিটির বৈঠক, তার আগে নীতির প্রণেতারা সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন বলে জানিয়েছে পাওয়েল। অর্থনীতিতে কি প্রভাব পড়ে তা দেখার জন্য ভালো অবস্থানে আছি। ফলে যারা চান ফেড আরো বেশি হারে নীতি সুদ হার হ্রাস করুক, তাদের আরো অপেক্ষা করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই দলে আছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবারই নীতি সুদহার কমানোর পক্ষপাতী বলে মন্তব্য করেছেন সমালোচকেরা। ফলে ফেড যে 0.25% হারের নীতি সুদহার কমিয়েছে তাতে তিনি সন্তুষ্ট নন বলে জানান তারা। কারণ এক প্রতিক্রিয়ায়
ট্রাম্প বলেছেন অন্তত 0.50% হারে নীতি সুদহার কমানো উচিত ছিল। আমাদের নীতি সুদ হার আরো কম হওয়া উচিত ছিল। বলা উচিত পৃথিবীর মধ্যে সবচেয়ে কম সুদের হার আমাদের হওয়া উচিত। তবে বাজার বিশ্লেষকেরা বলছেন মূলত কর্মবাজার চাঙ্গা করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানগুলো কম সুদের ঋণ নিয়ে সম্প্রসারণে যাবে আর তার হাত ধরে কর্মসংস্থান বাড়বে। অর্থনীতির এই অমোঘ নিয়ম মেনে এই নীতি সুদহার কমানোর সিদ্ধান্ত। এখন দেখার বিষয় ফেডারেল রিজার্ভের মুদ্রানীতি মার্কিন সমাজে কি পরিবর্তন নিয়ে আসে। ইমরুল হাসান, RTV। যুক্তরাজ্যে নাগরিকত্ব বাতিলের চরম ও গোপন ক্ষমতা দেশটির লাখো মুসলিম নাগরিককে গুরুতর ঝুঁকিতে ফেলেছে, এমন সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে এই ক্ষমতার কারণে এখন আইনগতভাবে ব্রিটিশ নাগরিকত্ব হারানোর আশঙ্কায় আছে দেশটিতে বসবাসরত প্রায় 90 লাখ মানুষ। বিস্তারিত জানাচ্ছেন বিনিয়ামিন। যুক্তরাজ্যে নাগরিকত্ব বাতিলের ক্ষমতা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে। মানবাধিকার ও নীতি গবেষণা প্রতিষ্ঠান রানিমিট ট্রাস্ট ও রিপ্রিভের এক যৌথ প্রতিবেদনে জানায়, সরকারের হাতে আসা এই নতুন ক্ষমতা মুসলিম সম্প্রদায়ের জন্য একটি পদ্ধতিগত হুমকিতে পরিণত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বর্তমান আইনে কোনো ব্রিটিশ নাগরিককে অন্য দেশের নাগরিকত্ব পাওয়ার যোগ্য মনে হলে তার নাগরিকত্ব বাতিল করতে পারে সরকার। এর আওতায় যুক্তরাজ্যে প্রায় 9 মিলিয়ন মানুষ, অর্থাৎ মোট জনসংখ্যার প্রায় 13% নাগরিকত্ব থাকা না থাকার সিদ্ধান্ত এখন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে। এমনকি সংশ্লিষ্ট ব্যক্তি কখনো অন্য দেশে বসবাস না করলেও বা নিজেকে সে দেশের নাগরিক মনে না করলেও এ সিদ্ধান্ত নিতে পারবে ব্রিটিশ প্রশাসন। অধিকার কর্মীদের মতে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলোর সঙ্গে পারিবারিক বা বংশগত সম্পর্ক রয়েছে এমন নাগরিকদের ওপর অসমভাবে প্রয়োগ হচ্ছে এ ক্ষমতা। ফলে বাংলাদেশ, পাকিস্তান, ইতালি, সোমালিয়া, ভারত, নাইজেরিয়া, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্য সংশ্লিষ্ট জনগোষ্ঠী সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। প্রতিবেদনের পরিসংখ্যান অনুযায়ী অশ্বেতাঙ্গ জনগোষ্ঠীর 5 জনের মধ্যে 3 জনই নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে রয়েছেন। শ্বেতাঙ্গ ব্রিটিশদের মধ্যে এক্ষেত্রে ঝুঁকির মাত্রা মাত্র 20 জনে 1 জন। বিশেষজ্ঞদের মতে বাস্তবে যাদের নাগরিকত্ব বাতিল করা হয়েছে তাদের অধিকাংশই দক্ষিণ এশীয়, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বংশোদ্ভূত মুসলিম। রানিমিট ট্রাস্ট ও রিপ্রিভ সতর্ক করে বলেছে, নাগরিকত্বের ক্ষেত্রে ক্ষমতার এই অপব্যবহার ঠেকাতে কার্যকর কোনো নজরদারি ব্যবস্থা নেই। তাদের দাবি, এ চরম ও গোপন ক্ষমতা ভবিষ্যতে ব্রিটিশ সরকারের দমন-পীড়নের হাতিয়ার হয়ে উঠবে। বিনিয়ামিন, RTV। সীমান্ত এলাকায় হামলা বন্ধ করতে রাজি হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। শুক্রবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের সঙ্গে ফোন আলাপের পর এই ঘোষণা দেন তিনি। ট্রাম্প জানান, গত জুলাইয়ে স্বাক্ষরিত শান্তি চুক্তি এখন থেকে আবারও মেনে চলবে দেশ দুটি। সে সময় যুদ্ধবিরতিতে রাজি করানোর জন্য তাদের বাণিজ্য সুবিধা স্থগিত করার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। তবে এই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই থাইল্যান্ডের বিরুদ্ধে আবারও বোমা হামলার অভিযোগ তুলেছে কম্বোডিয়া। দেশটি জানায় 2টি F-16 যুদ্ধ বিমান দিয়ে 7টি বোমা নিক্ষেপ করেছে থাইল্যান্ডের সেনারা। অস্ট্রেলিয়ার 16 বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করে নতুন আইন কার্যকর করা হয়েছে। তবে আইন চালুর মাত্র 24 ঘন্টার মধ্যে কিশোর কিশোরীরা নানা কৌশলে আবারও পুরনো প্ল্যাটফর্মে ফিরে আসছে। এতে প্রশ্ন উঠেছে, আদৌ কি কার্যকর হচ্ছে বিশ্বে প্রথম এমন কঠোর আইন? বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। সম্প্রতি অস্ট্রেলিয়ায় 16 বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ 10টি সাইটের মধ্যে সবচেয়ে জনপ্রিয় স্ন্যাপচ্যাট, টিকটক ও ইনস্টাগ্রাম। অনলাইনে শিশুদের সুরক্ষায় বিশ্বের প্রথম অস্ট্রেলিয়ায় এমন আইন করা হয়েছে। লেট দেম বি কিডস স্লোগানে এর উদ্বোধন করা হয়। তবে এমন কঠোর আইন কার্যকরের একদিন না যেতেই সেই নিষেধাজ্ঞা এড়িয়ে আবারও অনলাইনে ফিরেছে কিশোর কিশোরীরা। নতুন অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে বয়স যাচাই ব্যবস্থাকে ফাঁকি দিতে ব্যবহার করছে নানা কৌশল। এক্ষেত্রে বাবা মা কিংবা বড় বন্ধুদের ছবি দিয়েও অ্যাকাউন্ট খুলছেন কিশোর কিশোরীরা। এতে সাহায্য করছে অভিভাবকরাও।
অনেক শিশু বলছে নিষেধাজ্ঞার পর কেউ নতুন অ্যাকাউন্ট খুলেছে, কেউ আবার কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা প্রাপ্তবয়স্ক মানুষের ছবি ব্যবহার করে বয়স যাচাই পেরিয়ে যাচ্ছে। এক শিশু জানিয়েছে অ্যাকাউন্ট খোলার জন্মসাল 2020 দিয়েছিল সে, তার অ্যাকাউন্ট বন্ধই হয়নি। শিশুদের অভিযোগ বর্তমান সময়ে স্ন্যাপচ্যাট ছাড়া বন্ধুদের সঙ্গে যোগাযোগ করা কল্পনাই করা যায় না। সাধারণত ফোন নাম্বার নেওয়া খুবই বিরক্তিকর অনুভব করেন তারা। এছাড়া ছবি ও ভিডিওর পুরনো স্মৃতি হারিয়ে যাওয়ার ভয়ও কাজ করছে তাদের মধ্যে। সমালোচকদের ধারণা ছিল কিশোররা হয়তো অন্য অ্যাপে চলে যাবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তারা একই প্ল্যাটফর্মে দিব্যি সক্রিয় রয়েছে। একই অভিজ্ঞতা আগে দেখা গিয়েছিল যুক্তরাজ্যের অনলাইন সেফটি অ্যাক্ট কার্যকরের সময়ও। তারা মনে করছেন সোশ্যাল মিডিয়া ক্ষতিকর দিকগুলো ঠিকই ঠিক করা দরকার, কিন্তু পুরোপুরি নিষিদ্ধ করা বাস্তব সমাধান নয়। অনেক তরুণ উদ্যোক্তা এমন সিদ্ধান্তের সমালোচনা করছেন। তারা বলছেন ইনস্টাগ্রাম, ফেসবুক আর টিকটক ব্যবহার করে তারা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তরুণ বয়সেই। তাদের মধ্যে নিষেধাজ্ঞার বদলে শিক্ষা ও নিরাপত্তার ব্যবস্থা নেওয়াই বেশি কার্যকর। এদিকে রেডিট সহ একাধিক প্ল্যাটফর্ম অস্ট্রেলিয়ার হাইকোর্টে এই আইনের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েছে। অনেক কিশোর বলছে নিষেধাজ্ঞা কার্যকর হলে তারা কম পরিচিত অ্যাপে চলে যাবে। কেউ কেউ আবার মজা করে বলছে তারা অপরাধের পথ বেছে নিবে। আব্দুল মালেক, RTV। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করেছে কাতারের বাংলাদেশ দূতাবাস। এতে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হজরত আলী খান সহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা। তারা জানান কাতার প্রবাসীদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানে উৎসাহিত করতে এই আয়োজন। বিস্তারিত জানাচ্ছেন ইনিয়ামি। আগামী জাতীয় নির্বাচনে কাতার প্রবাসীদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানে উৎসাহিত করতে এবং এই প্রক্রিয়া সম্পর্কে অবহিত করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে কাতারের বাংলাদেশ দূতাবাসে। দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান আব্দুল্লাহ আল রাজির সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হজরত আলী খান, দূতাবাসের মিশন উপপ্রধান মোহাম্মদ ওয়ালিউর রহমান, শ্রম কাউন্সিলর মোহাম্মদ মাসুদুল কবির, রাজনৈতিক কাউন্সিলর বারিকুল ইসলাম, পাসপোর্ট বিভাগের প্রথম সচিব মোহাম্মদ মইনুল ইসলাম এবং রাজনৈতিক বিভাগের প্রথম সচিব মোহাম্মদ নাসির উদ্দিন। সভায় কাতারে কর্মরত বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রবাসী বাংলাদেশি ও গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হজরত আলী খান। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে দূতাবাসের গৃহীত উদ্যোগগুলো এবং পোস্টাল ব্যালট প্রক্রিয়ার বিভিন্ন ধাপ তুলে ধরেন রাষ্ট্রদূত। নাগরিক হিসেবে ভোট দেওয়ার দায়িত্ব ও গুরুত্ব তুলে ধরে প্রবাসীদের আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয় সভায়। এ সময় পোস্টাল ব্যালট প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করার প্রতিশ্রুতিও দেয়া হয় দূতাবাসের পক্ষ থেকে। এদিকে দূতাবাসের এমন আশ্বাস পেয়ে বেশ আনন্দিত প্রবাসীরা। সুষ্ঠু পরিবেশে পরিবার পরিজন নিয়ে ভোট দেওয়ার প্রত্যাশা তাদের। আমাদের ভোটের অধিকার দিচ্ছেন, এই জন্য অবশ্যই ওনারা ধন্যবাদ পাওয়ার উপযুক্ত। কারণ আজকে এত বছর আমরা স্বাধীন হয়েছি, কিন্তু আমরা ভোটের অধিকার পাইনি। আমার কাতারে 40 বছর, এই প্রথম এখান থেকে ভোট দিব। তো এর থেকে খুশির খবর কিছু হতে পারে না। আমার বাচ্চারা প্রথম ভোটার হয়েছে এবং তারা এবার NID বানাইয়া এবার তারাও ভোট দিবে। তো তারাও খুশি, এবং আমার বন্ধু বান্ধব যারা আছে সবাই খুশি। কারণ এটা আমাদের জন্য একটা বড় পাওয়া। একজন নাগরিকের সবচেয়ে অধিকার হলো ভোটার অধিকার। সেই ভোটের অধিকার আমরা পাইছি, এই জন্য এই সরকারকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আরেকটু ধন্যবাদ জানাইতে চাই এম্বাসিকে, যেন ওনা প্রপার ওয়ে এটা সার্কুলার করে এবং সবার মধ্যে যেন এটা জানাজানি হয়ে যায় যে এখান থেকে আমরা ভোট দিতে পারবো যাদের NID আছে, এবং যারা NID করে নাই তারা যেন NID করে নেয়। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটের জন্য যে আয়োজন করেছে ইন্টেরিয়র গভর্নমেন্ট, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, যাতে প্রবাসীরা ভোট দিতে পারে। কিন্তু প্রবাসীরা যে প্রক্রিয়া ভোট দিবে, সে প্রক্রিয়া হচ্ছে প্রবাসীদের জন্য নির্বাচন কমিশনার বাংলাদেশ থেকে যে প্রবাসী যে দেশে থাকে সেই দেশে তার জন্য ব্যালট পেপার পাঠাবেন, এবং কি একটা পোস্টাল ভোট অ্যাপস তৈরি করেছে, সেখানে অনেকে রেজিস্ট্রেশন করেছে। আমি কাতার প্রবাসী হিসেবে বলতেছি, কাতারে টোটাল 4 লক্ষ বাংলাদেশি প্রবাসী আছে। তার মধ্যে অধিকাংশই হচ্ছে লেবার শ্রেণীতে বিভিন্ন কোম্পানিতে জব করে, আর কিছু আছে ফ্যামিলি এবং এক্সিকিউটিভ লেভেলে জব করে।
কিন্তু আমাদের যে অ্যাপসটা তৈরি করেছে বাংলাদেশ নির্বাচন কমিশনার, সেখানে একটা অপশন দিয়েছে পোস্টাল কোড ম্যান্ডেটরি, কিন্তু প্রবাসীদের প্রত্যেকের এখানে পোস্টাল কোড নাই। আমার জানা মতে শতকরা 1% কিংবা 2% ব্যক্তিদের পোস্টাল কোডটা আছে। বিনিয়ামিন, RTV। সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের ফুটবলে এখন নতুন এক উৎসবের আমেজ। জাতীয় ফুটবল দলে হামজা শমীদদের অন্তর্ভুক্তির পর দেশীয় ফুটবলে যে উন্মাদনা দেখা দিয়েছে তার রেশ পৌঁছে গেছে মধ্যপ্রাচ্যে থাকা ক্রীড়াবিদদের মাঝেও। সেই ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়া প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ ঘিরে তৈরি হয়েছে ব্যাপক সাড়া। সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি SM সাফায়াতের রিপোর্ট। দেশের ফুটবলে হামজা শমীদদের অন্তর্ভুক্তিতে সৃষ্ট উন্মাদনা পৌঁছে গেছে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করা বাংলাদেশি ক্রীড়াবিদদের মাঝেও। এরই ধারাবাহিকতায় সম্প্রতি দেশটিতে সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়ে গেল প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ। প্রবাসে বসবাসরত বাংলাদেশি ফুটবলারদের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্ট স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। উত্তেজনাপূর্ণ ফাইনালে রংপুরকে ট্রাইবেকারে হারিয়ে শিরোপা জিতেছে চট্টগ্রাম। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘদিন প্র্যাকটিস করার পরে চ্যাম্পিয়ন হয়েছি। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমরা 100% আশাবাদী ছিলাম আমাদের চট্টগ্রাম টিম ভালো খেলবে, মাঠে ভালো পারফরমেন্স দিবে। আমরা গোল পানির সমস্যা নাই, ইনশাল্লাহ আমরা টাইব্রেকারে চ্যাম্পিয়ন হয়েছি। আর আমার নিজের প্রতি 100% কনফিডেন্স ছিল যে আমি টিমকে জিতাবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা চ্যাম্পিয়ন। টুর্নামেন্ট সফলভাবে শেষ হওয়ার পর নিয়মিত লিগ আয়োজনের পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে মধ্যপ্রাচ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাইয়ের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান প্রবাসীরা। এতে প্রবাসী ফুটবল কমিউনিটির সঙ্গে দেশের ফুটবলের সেতুবন্ধন দৃঢ় হবে বলে মনে করছেন তারা। আপনারা দোয়া করবেন যাতে করে আমরা প্রতি বছরে নেই এভাবে যাতে আমরা একটা টুর্নামেন্ট চালু করতে পারি বাংলাদেশি আমরা প্রবাসীদেরকে নিয়ে। ওদের যা প্রতিভা তাতে আমরা আরো সুন্দর একটা খেলা উপহার দিতে পারবে এবং এই কমিউনিটির জন্য আমরা একটা সুন্দর একটা টুর্নামেন্ট যেটা বছরের পর বছর চলবে ওইরকম একটা করতে পারবো। বাংলাদেশের ক্লাবে ইনশাল্লাহ ন্যাশনাল টিমে আপনাদের যে এটা ফুটবল খেলাটা একটা আপনাদের একটা প্যাশন আছে, এটাকে নিয়ে যান, সামনে নিয়ে যান। আমরা তো সহায়তা করবো ইনশাল্লাহ, আপনারা এগিয়ে যান। আমরা চাই আমাদের যুব সমাজ তারা খেলাধুলায় সব দিক দিয়ে তারা যেন এগিয়ে আসতে পারে। তো আমি চাই আমাদের ইনশাল্লাহ নেক্সট আরো প্ল্যান আছে, সকল কমিটি নেতৃবৃন্দ সম্মানিত ব্যক্তিবর্গ নিয়ে আমরা সকলে মিলে আমরা চেষ্টা করব ভালো আরো টুর্নামেন্ট দেওয়ার জন্য। ফুটবল প্রেমীরা বলছেন হামজার অন্তর্ভুক্তির পর প্রবাসী ফুটবলারদের মধ্যে যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে তা কাজে লাগানো এখন সময়ের দাবি। সংযুক্ত আরব আমিরাতে এমন অনেক প্রতিভাবান বাংলাদেশি ফুটবলার আছেন যারা দেশের মূল স্রোতের ফুটবলে যুক্ত হওয়ার যোগ্য দাবিদার। প্রবাসী থেকে বাংলাদেশের প্রতি ভালোবাসার টানে এই যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন, এটা এর জন্য প্রবাসী ভাইদেরকে, প্রবাসী যারা আছেন সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি। এই ধরনের ফুটবল টুর্নামেন্ট আরও প্রতিষ্ঠিত হোক এবং এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি মিলেমিশে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে থাকুক এবং তারা যেন বাংলাদেশকে মনে রাখে, বাংলাদেশের প্রতি যে ভালোবাসা তাদের অন্তরে চিরজাগরুক থাকুক। সংযুক্ত আরব আমিরাত থেকে খেলোয়াড় বাছাই করা গেলে তা জাতীয় দলের শক্তি আরও মজবুত করবে, এমন আশা প্রবাসী ক্রীড়া বিশ্লেষকদের। SM সাফায়েত, RTV, সংযুক্ত আরব আমিরাত। আর এর সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।